অতিথি আছেন তার একটু মন্তব্য আমরা শুনি। জাহর ইকবাল খান, আপনি যেহেতু যুক্ত আছেন, আপনি কি জামাল উদ্দিন নুর যে বিষয়গুলো সামনে নিয়ে এসেছেন যে নারী প্রার্থীদের ক্ষেত্রে এবং নির্বাচনের আসলে এই প্রস্তুতির আগের যে প্রেক্ষাপটগুলো উনি বললেন, সেগুলোর সাথে একমত কিনা? আসলে যে বিষয়গুলি বললো যে আমরা নারীদের উপস্থিতি বা অংশগ্রহণ, এটা কিন্তু জুলাই পরবর্তী বিপ্লব পরবর্তী যে সময়টা আমরা প্রত্যাশা করি যে যেভাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে সকলের অংশগ্রহণ, তো এই বিষয়ের সাথে আমি সহমত পোষণ করলেও একটু ভিন্ন মত পোষণ করবো এই জন্যই যে তাদের আসলে অংশগ্রহণটা সকলেরই কাম্য ছিল এবং এটি নিয়ে অনেকের মধ্যে আলোচনাও চলছে। বিভিন্ন ভাবে পক্ষে বিপক্ষে নানান ধরনের বিশ্লেষণ চলছে। তো আমরা আশা করব যে আহ, আমরা যে আমাদের বোনরা যারা আছেন তারা যেন এখানে তাদের অন্তত ভোটের তাদের উপস্থিতি আমাদের কাঙ্ক্ষিত হয়। আর তার চেয়ে বড় কথা হলো যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের প্রতি আমার কি থাকবে যে যেভাবে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিপক্ষে নির্বাচন পরবর্তী অনেক কথা হয়েছে, আমরা অনেক ভয়ে ছিলাম, অনেকেই ছিল যে কোনো সংঘাত হয় কিনা, কিন্তু আমরা কোনো সংঘাত দেখিনি। আমরা রাজনৈতিক যে বড় বড় নেতৃবৃন্দ, যে যদি আমরা বিএনপির কথা বলি, যদি আমরা জামাত ইসলামীর কথা বলি, তাদের থেকেও কিন্তু একটা নির্দেশনা ছিল যেন সংঘাত না হয়, যে এটি যেন একটা উৎসবের মধ্যে থাকে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এরকম একটি কাঙ্ক্ষিত যে এরকম ভ্রাতৃত্ব একটি সুন্দর একটি পরিবেশ চাই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যে ছোট ছোট কিছু ত্রুটি ছিল যেইগুলি সামনে রেখে যেন সেই ক্ষেত্রে সকলে যেন সতর্ক হয় যে ওই ভুলগুলি যাতে সামনে না এই নির্বাচনে যাতে না হয়। এখানে জেএনজি তারা কিন্তু সুশীলা কার্কিকে স্বাগত জানিয়েছে, তারা কিন্তু একটা এই ব্যাপারে স্ট্যাটাসও দিয়েছে। আরেকটি বিষয় যদি আমরা দেখি যে ইতিপূর্বে আমাদের তিনি বললেন যে বাংলাদেশের সাথে যে একটা খুব সুন্দর একটা মিল আছে, আর বাংলাদেশের এই যে একটা বিপ্লব বলি বা অভ্যুত্থান বলি যাই বলি, এটা একটা মডেল হিসেবে বিশ্বের কাছে পরিচিত হয়ে গেছে। আমরা পাকিস্তানেও কিন্তু এরকমের একটি আভাস পাচ্ছি, এরকম একটি আন্দোলনের। নেপালে ঠিক একই রকম ঘটে গেল। বাংলাদেশেও যেভাবে আমরা স্বাধীন মানে গণমাধ্যম স্বাধীনতার নামে আমরা অনেক কিছুই দেখেছি, এখানেও 26টি যে সামাজিক মাধ্যম যেটা এটি বন্ধ করে দেওয়ার কে কেন্দ্র করেই কিন্তু আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনে গুলিবর্ষণ হয়েছে, সেখান থেকে আরো ফুটে উঠেছে। সেখানে সাধারণ বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন দিয়ে শুরু হয়েছিল একটি সরকারের পতন, সেখানেও নেপালেও একই অবস্থা হয়েছে। ভিতরে আসলে মানুষের যেই ক্ষোভগুলো বারবারই আসলে প্রসঙ্গটা আসছে যে দুর্নীতি করা, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে পক্ষপাতিত্ব করা, সাধারণ মানুষকে আসলে না আসলে বিবেচনায় রাখা, এই বিষয়গুলো বলা যায় বাংলাদেশ সহ এখন নেপালেও যখন এটি হয়তো ছোট একটা কোনো ইস্যু দিয়ে শুরু হয়েছে, কিন্তু পেছনে যদি তাকানো যায় তখন কিন্তু এই কারণগুলি আবারও সামনে আসলে চলে আসে। আমার কাছে মনে হচ্ছে যে সাধারণ একটি ঘটনা দিয়ে বড় একটি অভ্যুত্থান হয়, কিন্তু বিন্দু বিন্দু যে ক্ষোভ এবং অনেক যে বিগত দিনে মানে বছরগুলোতে তাদের জমানো অনেক ক্ষোভ থাকে, অনেক যারা নির্যাতিত হয়েছে, সবগুলি কেন্দ্র মানে সবগুলি একত্রিত হয়ে তারা একটি একটা অভ্যুত্থানের জন্য সাধারণ জনসাধারণ অপেক্ষা থাকে, যে একটি ডাকের সারা অপেক্ষা মানে কে ডাক দিবে, যে একটা আন্দোলনের যে ডাক এটার অপেক্ষা করতে থাকে। যখনই একটা যে কোনো অবস্থান থেকে, সেটা শিক্ষার্থী হোক বা সাধারণ কোনো মানুষ হোক, যেখান থেকেই হোক, এখানে যে আমরা দেখেছি যে একজনের নেতৃত্বে এই আন্দোলন কিন্তু আন্দোলনের ডাক এসেছে, কিন্তু সাধারণ যে শিক্ষার্থী জনতা এবং সাধারণ মানুষের তারা এই অভ্যুত্থানে কিন্তু একত্রিত হয়েছে এবং একটি সরকার পতন। আমরা দেখেন যে একটা মানুষ মানে সাধারণের যদি খুব কি পরিমাণ, যে একজন অর্থমন্ত্রীকে যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে তাকে পিটানো হয়েছে, এবং এটা সবাই কিন্তু এনজয় করতেছিল, সেখানে প্রধানমন্ত্রী বাড়ি করে অগ্নিসংযোগ করা হয়েছে, যে একটা কত ক্ষোভ থাকলে একটা সরকার আন্দোলনে পতন হতে পারে। কিন্তু এই যে অগ্নিসংযোগ করা, আবার তাদেরকে খোঁজা,
সেখানে সেনাবাহিনীর দ্বারা তাদের আশ্রয় নিয়ে যাওয়া, যে এগুলো কিন্তু দীর্ঘদিনের জমানো প্রত্যেকের সৃষ্টি হয়। অবশ্যই সুতরাং এখান থেকে সেটি অনেক বহিঃপ্রকাশই আমরা দেখেছি, তবে শেখার সেটি এবং অনেকটা অনেক কিছু সহিংসতার রূপে প্রকাশিত হয়েছে।